সাধারণ জনগণের কাছে এটা পৌঁছতে হলে আরেকটু প্রচারণা আরেকটু বাড়াতে হবে। আমরা টিকিটগুলো আগে সংগ্রহ করলে আমরা মাঠে আগে আসলে এবং দর্শকও বাড়বে। এটার কাজ আমি করি না, তো মার্কেটিং কি করছে অ্যাকচুয়ালি আমি জানি না। এটা আসলে আপনি হোস্টকে জিজ্ঞেস করেন, এটা সম্পূর্ণ সাফ করে, তো এই ব্যাপারে আপনি সাফ থেকে জানতে পারবেন। হারের বৃত্তে থাকা টাইগারদের দাম্বুলায় ঐতিহ্য মেনেই বরণ। এবার লঙ্কানদের বিপক্ষে টি-20 সিরিজ বাঁচানোর মিশন লিটন মিরাজদের। বিশ্ব মঞ্চে প্রথমবারের মতো জায়গা করে নিল টি-20 বিশ্বকাপে। সাফ অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচে বাংলাদেশ দাপুটে জয় পেলেও স্টেডিয়াম ছিল দর্শক শূন্য। দর্শকদের অনেকেই জানেন না নারীদের এই টুর্নামেন্ট সম্পর্কে। প্রচারণার অভাব আর বাফুফের দূরদর্শিতার অভাবকেই দুষছেন দর্শকরা। তবে এমন অব্যবস্থাপনার সদুত্তর মেলেনি বাফুফে কর্তাদের কাছ থেকে। একে অন্যের ওপর দায় চাপালেন বাফুফের নারী উইংয়ের চেয়ারম্যান ও মার্কেটিং কমিটির চেয়ারম্যান। শ্রীলঙ্কার বিপক্ষে ৯-১ গোলের বিশাল ব্যবধানে জয় পাওয়া এ ম্যাচেও কেন দর্শক শূন্যতা? সাফ অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়নশিপের প্রচারণাও চোখে পড়েনি খুব একটা। টুর্নামেন্টের টিকিট ছাড়া হয় খুব স্বল্প সময়ের জন্য। টিকিট সংগ্রহ করতেও পড়তে হয় ভোগান্তিতে। কিন্তু কেন এত অব্যবস্থাপনা? সে প্রশ্নের সদুত্তর মেলেনি ফেডারেশন কর্তাদের কাছ থেকে। নারী উইং সে দায় দিলেন মার্কেটিং কমিটিকে, আর মার্কেটিং কমিটির অভিযোগের তীর সাফের দিকে। এটা আসলে মার্কেটিং এর সাথে কথা বলা বেটার, কারণ এটার কাজ আমি করি না, তো মার্কেটিং কি করছে অ্যাকচুয়ালি আমি জানি না। অফকোর্স খালি মাঠে খেলা হচ্ছে, এটা তো দেখতে অবশ্যই ভালো লাগছে না। এটা আসলে আপনি হোস্টকে জিজ্ঞেস করেন, এটা সম্পূর্ণ সাফ করে, তো এই ব্যাপারে আপনি সাফ থেকে জানতে পারবেন। বাট আমাদের তরফ থেকে আমরা বিশ্বাস করি, যেহেতু ভালো রেজাল্ট দিয়ে শুরু হয়েছে, আমি মনে করি সন্ধ্যার দিকে যে খেলাগুলি হবে, স্পেশালি বাংলাদেশের দলের খেলায়, আমি বিশ্বাস করি আরও আস্তে আস্তে আপনি দেখবেন ভালো প্রোডাক্ট আসবে ইনশাআল্লাহ। সাধারণ জনগণের কাছে এটা পৌঁছতে হলে আরেকটু প্রচারণা আরেকটু বাড়াতে হবে। দীর্ঘ সময় লাগে এখানে আসতে, এবং অনেক অর্থের ব্যাপার আছে, যে যাতায়াত ভাড়াটা অনেক বেশি বা পরিশ্রমও বেশি, যাতায়াত সময়টা লাগে বেশি। আমার মনে হয় জাতীয় স্টেডিয়ামে হলে অবশ্যই ভালো হতো। দর্শক যারা রয়েছে অবশ্যই একদিন আগে ছাড়লে, আমরা টিকিটগুলো আগে সংগ্রহ করলে আমরা মাঠে আগে আসলে এবং দর্শকও বাড়বে। ন্যাশনাল স্টেডিয়ামে যদি জিনিসটা হইতো, অনেক দর্শক থাকতো, আবার আমাদের যে বাঙালি মেয়েরা, সেই মেয়েরা অনেক ভালো একটা দর্শক পেত, অনেক ভালো একটা এনভায়রনমেন্ট পেত। এবার ক্রিকেট। হারের বৃত্তে থাকা টাইগারদের ঐতিহ্য মেনেই বরণ করা হলো দাম্বুলাতে। শ্রীলঙ্কায় টেস্ট ও ওয়ানডে সিরিজ খোয়ানোর পর টি-20তেও বিপক্ষে বাংলাদেশ ক্রিকেট দল। ক্যান্ডিতে 3 ম্যাচ সিরিজের প্রথম টি-20তে বাজেভাবে হারে সফরতরা। এবার সিরিজ বাঁচানোর মিশনে দাম্বুলায় গেল লিটন দাসের দল। 13 জুলাই রাঙ্গেরি দাম্বুলা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে দ্বিতীয় টি-20তে লঙ্কানদের মুখোমুখি হবে টাইগাররা। চলতি সফরে এই ভেন্যুতে এটাই প্রথম ম্যাচ। নতুন ভেন্যুতে দুঃসময় পেছনে ফেলার প্রত্যয় ফিল সিমন্স শিষ্যদের। সিরিজের শেষ টি-20 হবে কলম্বোতে। বাংলাদেশ দলকে অনুসরণ করতে ক্যান্ডি থেকে দাম্বুলা যাওয়ার পথে সঙ্গী হলো ভিন্ন এক অভিজ্ঞতা। যাত্রা বিরতিতে শ্রীলঙ্কান ডাব খেতে নেমে সাক্ষাৎ হলো লঙ্কান ওপেনার পাথম নিসাঙ্কার। শুরুতে চিনতে না পারলেও পরে অবশ্য হয়েছে গল্প আর আড্ডা। দাম্বুলা থেকে সে গল্পই জানাচ্ছেন তারেক হাসান শিমুল। ক্যান্ডি পর্ব শেষে বাংলাদেশ ক্রিকেট দলের খবর সংগ্রহে আমরা 6 গণমাধ্যম কর্মীর গন্তব্য ডাম্বুলা। তবে যাত্রা বিরতিতে ডাম্বুলা হাজির হলো চমক হয়ে। পথিমধ্যে দেখা শ্রীলঙ্কান তারকা ওপেনার পাথম নিসাঙ্কার সঙ্গে। ক্যান্ডি থেকে 2 ঘন্টার যাত্রা ডাম্বুলা। প্রায় ঘণ্টাখানেক পথ পাড়ি দেওয়ার পর নালন্দা অঞ্চলে এক রাস্তায় ডাব খাওয়ার জন্য আমাদের যাত্রা বিরতি। শ্রীলঙ্কার লোভনীয় হালকা কমলা রঙের ডাবের গল্প অনেকেরই জানা। তবে এটা ডাব খাওয়াকে কেন্দ্র করে পাথম নিসাঙ্কার সঙ্গে চুটকি আড্ডার এক নতুন গল্প। সুস্বাদু ডাবের পানি খেতে যাওয়ার পথে থামতেই আমাদের গাড়ির পেছনে একটা অডি গাড়িও এসে থামলো। চোখে সানগ্লাস, কিছুটা খাটো গড়নের এক ব্যক্তি আসলেন ডাব কিনতে। দোকানি সিংহলিজ ভাষা ছাড়া বুঝতে না পারায় বাধ্য হয়ে ডাব খেতে সেই ব্যক্তির সাহায্য চাইলাম আমাদের ডাবের চাহিদা বুঝিয়ে দিতে। তখনও দোভাষীর ভূমিকায় লঙ্কান ক্রিকেটার। প্রথম দেখায় অবিকল লঙ্কান ক্রিকেটার পাথম নিসাঙ্কার মতোই জার্সি কিংবা ক্যাপ হেলমেট না থাকায় চিনতেও খানিকটা সময় লাগে। গায়ে ট্যাটু দেখে বেশ কিছুক্ষণ পর্যবেক্ষণ করে ধারণা পাওয়া গেল। কৌতূহলবশত শেষমেশ এগিয়ে গিয়ে নাম জিজ্ঞেস করে বসা। উত্তরে একগাল হেসে বললেন পাথম।
ব্যাস এরপর সবাই ছুটে আসলেন। হাসি আর আড্ডায় বেশ কিছু সময় কাটলো লঙ্কান এই ওপেনারের সঙ্গে। শ্রীলঙ্কার দ্বিতীয় টি-20 খেলতে ব্যক্তিগত গাড়িতে স্ত্রী এশা আর 8 মাস বয়সী ছেলেকে নিয়ে ডাম্বুলা যাচ্ছিলেন নিশানকা। পথিমধ্যে ডাব খেতে গিয়ে অপ্রত্যাশিত এক সাক্ষাৎ। সবার পরিচয় জিজ্ঞেস করলেন, জানতে চাইলেন শ্রীলঙ্কা কেমন লেগেছে। সবশেষ ম্যাচেই বাংলাদেশকে হারানোর পথে 16 বলে 42 রানের ঝোড়ো ইনিংস খেলেন এই ওপেনার। সেই কথা তুলতেই আবারও একগাল হাসি, তারপর আবারও যে যার গন্তব্যে। বিদায়ের আগে সবার প্রতি জানালেন শুভকামনা। একটা গ্রুপ ফটোর আর্জি জানাতেই রাজি হয়ে গেলেন। নিজেই এগিয়ে এসে ফোন হাতে নিয়ে তুললেন সেলফি। নিশানকার সেলফিতে ফ্রেমবন্দি আমরা। ডাম্বুলার বাকি পথ চলল নিশানকার সঙ্গে সাক্ষাতের এক মধুর গল্প। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ডাম্বুলা, শ্রীলঙ্কা। ইতিহাস গড়ল ইতালি। প্রথমবারের মতো বিশ্বকাপের মঞ্চে দেখা যাবে ইউরোপিয়ান দলটিকে। ইউরোপ অঞ্চলের বাছাই পর্ব থেকে নেদারল্যান্ডসের সঙ্গী হয়ে 2026 টি-20 বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে ইতালিয়ানরা। স্কটল্যান্ডকে হারিয়ে যে সম্ভাবনা তৈরি করেছিল ইতালি, তা পূর্ণতা পেল বাছাই পর্বের শেষ ম্যাচে এসে। নেদারল্যান্ডসের কাছে বড় ব্যবধানে হারালেই নিশ্চিত হতো আরাধ্যের বিশ্বকাপ। 9 উইকেটে ম্যাচ হেরেও নেট রান রেটে এগিয়ে থাকায় তাই 2026-এ ভারত শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হতে যাওয়া টি-20 ওয়ার্ল্ড কাপে প্রথমবারের মতো দেখা যাচ্ছে ইতালিয়ানদের। এই টুর্নামেন্টের 15তম দল হিসেবে জায়গা নিশ্চিত করল তারা। আফ্রিকা আর এশিয়া অঞ্চল থেকে এখনও স্লট ফাঁকা 5টি। সেপ্টেম্বর অক্টোবরে এই দুই মহাদেশ থেকে চূড়ান্ত হবে কারা খেলতে পারবে পরের বিশ্বকাপটি। 10ম টি-20 বিশ্বকাপের এখনও আনুষ্ঠানিক দিনক্ষণ ঘোষণা করা হয়নি। সবশেষ আসরের সেরা 7-এ শেষ করা বাংলাদেশ বাছাই পর্ব না খেলেই জায়গা পেয়েছে চূড়ান্ত পর্বে। আবারও স্বাগত। খেলার সময় আবারও ফুটবলের খবর। প্রথমবারের মতো প্রবাসী ফুটবলারদের নিয়ে ট্রায়াল আয়োজন করলেও এখনও তার ফলাফল প্রকাশ করেনি বাফুফে। ফেডারেশনের ডাটা পেইজে আবদ্ধ আছে বাছাই প্রক্রিয়ার ফল। তবে কিসের ভিত্তিতে ট্রায়ালে পারফরমেন্স মূল্যায়ন করা হয়েছে তা জানতে চান প্রবাসী ফুটবলাররা। এদিকে আসন্ন এশিয়া কাপ ফুটসাল বাছাইয়ে লাল সবুজকে প্রতিনিধিত্ব করতে চান দুই প্রবাসী ফুটবলার তানজিদ রহমান ও মুসা মিয়া। দেশের টানে নিজ অর্থায়নে বাংলাদেশ ফুটবল ফেডারেশন আয়োজিত ট্রায়ালে এসে বিরল দৃষ্টান্ত স্থাপন করেছিলেন 48 প্রবাসী ফুটবলার। বেশ হাঁকডাক দিয়ে জাতীয় স্টেডিয়াম ঢাকায় সেই ট্রায়াল আয়োজন করে বাফুফে। বিতোষেক চাকমা, জায়ান হকরা নজর কাড়লেও বাছাই প্রক্রিয়ার ফলাফল নিয়ে যেন মুখে কুলুপ এঁটেছে বাফুফের ডেভেলপমেন্ট কমিটি। অনূর্ধ্ব 19 ও 23 ক্যাটাগরির ট্রায়াল শেষে অনেকেই ফিরে গেছেন, আবার কেউ কেউ অবস্থান করছেন ঢাকায়। 3 দিনের সেই বাছাই প্রক্রিয়ায় ফুটবলারদের পারফরমেন্স কিভাবে মূল্যায়ন করেছে ফেডারেশনের নিযুক্ত কোচরা তাও জানেন না ট্রায়ালে আসা ফুটবলাররা। শুধুমাত্র ডাটাবেজে আবদ্ধ না রেখে ফলাফল প্রকাশের দাবি তাদের। রেজাল্ট তো সবাই দেওয়া উচিত, বিকজ উই আর দ্য প্লেয়ার্স, রাইট? সাপোজ এক্সাম্পল লাইক আমরা যখন এক্সাম দেই স্কুলে, সো 1 মাস পরেও কিন্তু রেজাল্টটা আসে, রাইট? সো আমরা তো হোপ করে আছি কিছু একটা। 8 বছর থেকে আমি ফুটসাল খেললাম, তো বোঝা যায় যে আমি আমার নিজে ভিডিও দেখে আমি অত খুশি ছিলাম না। আমি জানি এটার থেকে আমি 100 বার ভালো খেলতে পারি ডিফেন্সও, আমি গ্যারান্টি আছি। আর আমি গ্যারান্টি আমার জায়গা আছে, জায়গাটা বলবো ন্যাশনাল টিমের মাঝেও ফুটবলের মাঝেও। সেপ্টেম্বরে আয়োজিত হতে যাওয়া ফুটসাল এশিয়ান কাপ বাছাইয়ের জন্য বেশ কজন ফুটবলার ট্রায়াল থেকে নজরে রেখেছে ফেডারেশন। তানজিদ মুসারা সুযোগ পেলে ফুটসালেই বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে চান। আমি বলবো ফুটবল থেকে ফুটসালটা একটু ডিফিকাল্ট, বিকজ উই হ্যাভ টু প্লে টাচেস উইথ দ্য টাচেস, 1-2 1-2 1-2, উই হ্যাভ টু মুভমেন্ট আওয়ার বডি টু মাচ, অ্যান্ড স্কিলসের অনেক কাজ করে ওইখানে। আমি ডিফেন্সিং মোড আপনারা সময় দেখবা ইনশাল্লাহ সেপ্টেম্বর আমরা খেলা হইব মালয়েশিয়ার মাঝে, আপনারা দেখবা খুশি হইবা ফুটসাল দেখে, মানে সুন্দর খেলা, আমরা চাই সুন্দর খেলা দিব। স্প্যানিশ ক্লাব ভিয়ারিয়ালের বয়স ভিত্তিক দলে খেলেছিলেন তানজিদ রহমান, আর বেলজিয়ামে নিয়মিত ফুটসাল টুর্নামেন্ট খেলে থাকেন মুসা মিয়া। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো 32 দল নিয়ে আয়োজিত ফিফা ক্লাব বিশ্বকাপ এখন শেষের পথে। অথচ প্রচারণার অভাবে ফাইনালের আগে কোনো উন্মাদনাই নেই সমর্থকদের মাঝে। গণমাধ্যমে গুরুত্ব দিয়ে প্রকাশ হয় না ক্লাব বিশ্বকাপের খবর।
2026 বিশ্বকাপের আগে ফুটবলের প্রতি দর্শকদের এমন অনাগ্রহে আয়োজকরাও হতাশ। আগামী বছর ফিফা বিশ্বকাপেও এমন ঘটনার পুনরাবৃত্তি হলে তা প্রশ্নের মুখে ফেলবে যুক্তরাষ্ট্রকে। নিউ জার্সির ইস্ট রাদারফোর্ড, এখানেই শেষ বাঁশি বাজার অপেক্ষায় ফিফা ক্লাব বিশ্বকাপ। 32 দলের লড়াই শেষে মেটলাইফ স্টেডিয়ামের ফাইনালে রোববার মুখোমুখি হবে ফ্রান্স ও ইংল্যান্ডের দুই ক্লাব পিএসজি ও চেলসি। নতুন চ্যালেঞ্জ নিয়ে যুক্তরাষ্ট্রে ফিফা ক্লাব বিশ্বকাপের নতুন ফরম্যাট শুরু হয়েছিল। নানা সমালোচনা পাশ কাটিয়ে সফল আয়োজনের আশ্বাস দিয়েছিলেন ফিফার সভাপতি জিয়ান্নি ইনফ্যান্তিনো। তবে আয়োজনের সফলতা ঠিক কতটুকু তা নিউ জার্সির দিকে তাকালেই চোখে পড়বে। 11টি শহরে 32 দলের এ লড়াই, অথচ যুক্তরাষ্ট্রের অনেক মানুষই তেমন কিছুই জানেন না এ আয়োজনের বিষয়ে। এমনকি ক্লাব বিশ্বকাপ নিয়ে তাদের তেমন আগ্রহও নেই। নির্দিষ্ট কিছু জায়গা ছাড়া প্রচারণাও নেই শহর জুড়ে। দেশের শীর্ষ সারির গণমাধ্যমেও খবর ছাপা হয় না ক্লাব বিশ্বকাপ নিয়ে। অনেক ম্যাচেই দেখা গেছে বেশিরভাগ গ্যালারি ফাঁকা, তাই ফাইনালেও এমন ঘটনার পুনরাবৃত্তির আশঙ্কা দর্শকদের। আগামী বছর যুক্তরাষ্ট্রে বসবে বিশ্ব ফুটবলের মহাযজ্ঞ বিশ্বকাপ। দর্শকদের এমন অনাগ্রহ বিশ্বকাপের জন্য অশনি সংকেত হিসেবে দেখছেন কেউ কেউ। এত অর্থ খরচ করে বিশ্বকাপ আয়োজন চান না যুক্তরাষ্ট্রের অনেক মানুষ। এখানে এত বড় একটা আয়োজন হচ্ছে, অথচ আমরা তেমন কিছুই জানি না। রাস্তাঘাটে বড় কোনো সাইনবোর্ড বা বড় পর্দাও নেই যে আমরা বুঝবো খেলা হচ্ছে। এমনকি খবরের কাগজেও এ নিয়ে তেমন কোনো সংবাদ দেখলাম না। এটা সত্যিই দুঃখজনক। এখনই যদি এমন চিত্র হয়, তাহলে আগামী বছর বিশ্বকাপ হলে মাঠে কি পরিমাণ দর্শক আসবে তা নিয়ে চিন্তিত আমরা সবাই। যুক্তরাষ্ট্রে আগামী বছর বিশ্বকাপ হবে, এত অর্থ খরচ করে বিশ্বকাপ আয়োজনের প্রয়োজনীয়তা আছে বলে মনে করি না আমরা। নিউ ইয়র্কের টাইমস স্কোয়ারে অবশ্য বেশ কিছু জায়গায় বড় পর্দায় ফিফা ক্লাব বিশ্বকাপের প্রচারণা ছিল, তাও আবার ভুলে ভরা। সেমিফাইনাল শেষেও সেখানে ছিল সেমিফাইনালের শুরুর খবর। ফিফথ এভিনিউ ট্রাম্প টাওয়ারে অবশ্য পাওয়া গেল ভিন্ন চিত্র। সেমিফাইনাল শেষ হওয়ার পর এখানে সর্বসাধারণের জন্য ট্রফি প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। রোববার ফাইনালের আগ পর্যন্ত এখানেই থাকবে ক্লাব বিশ্বকাপের নতুন ফরম্যাটের ট্রফি। চমৎকারের ট্রফি দেখে দারুণ উচ্ছ্বসিত সমর্থকরা। এখানে ট্রফি দেখার সুযোগ পেয়ে খুব ভালো লাগছে। নিউ ইয়র্কে বেড়াতে এসে এমন আয়োজন পাবো তা ভাবিনি। শুনেছি ফাইনালে ডোনাল্ড ট্রাম্প যাবেন, এটা সত্যিই ভালো খবর। আগামী বছর বিশ্বকাপ হবে এখানে, তখন আবার আসবো। আশা করছি তখন আরো গোছালো থাকবে সবকিছু। ট্রফির সঙ্গে ছবি তোলারও সুযোগ পান দর্শকরা। পারভিন আক্তার, সময় সংবাদ। ইয়ান মুল্ডারের 400 রানের রেকর্ড ভাঙা চেষ্টা করা উচিত ছিল বলে মন্তব্য করেছেন ক্যারিবিয়ান গ্রেট ব্রায়ান লারা। এক খুদে বার্তায় বিষয়টি নিজেই প্রোটিয়া ব্যাটারকে অবহিত করেন ক্রিকেটের বরপুত্র। যদিও মুল্ডার এখনও মনে করেন সেই চেষ্টা না করে তিনি ঠিক কাজটাই করেছেন। ব্রায়ান লারার প্রতি যে সম্মান দেখিয়েছেন সাউথ আফ্রিকা ব্যাটসম্যান ইয়ান মুল্ডার, তা এক কথায় অসাধারণ। যদিও তার এই নিবেদন নিয়ে বিভিন্ন মহলে আছে পক্ষে বিপক্ষে মত। এবার সেখানে সরাসরি মন্তব্য করলেন ব্রায়ান লারা। বুলাওয়ের সেই টেস্ট ইনিংস ব্যবধানে সাউথ আফ্রিকা জিতে নেয় 2 দিনেরও বেশি সময় হাতে রেখে। এরপরই মুল্ডারের সঙ্গে যোগাযোগ করেন লারা। তিনি সরাসরি মুল্ডারকে জানিয়ে দেন 400 রানের রেকর্ড ভাঙার জন্য তার চেষ্টা করা উচিত ছিল। পরিস্থিতি একটু শান্ত হওয়ার পর ব্রায়ান লারার সঙ্গে কথা বলেছি। তিনি আমাকে বলেছেন আমি আমার লিগেসির জন্য খেলছি, তাই উচিত ছিল রেকর্ডটি ভাঙার চেষ্টা করা। রেকর্ড তো ভাঙার জন্যই, ভবিষ্যতে যদি আবারও সুযোগ আসে সেদিন যেন আমি রেকর্ড ছাড়িয়ে যাওয়ার চেষ্টা করি। তবে লারার কাছ থেকে এমন মন্তব্য পাওয়ার পরও অবশ্য নিজের অবস্থান পরিবর্তন করতে নারাজ ইয়ান মুল্ডার। তার মতে কিংবদন্তিদের সম্মান দেখানোর জন্য তিনি যা করেছেন সেটাই ঠিক, এবং পরবর্তী প্রজন্মের এই বিষয়ের প্রতি শ্রদ্ধা রাখার কথাও বলেন তিনি। তার সিদ্ধান্তের প্রতি পূর্ণ সম্মান রেখে বলতে চাই, এটা তার দৃষ্টিভঙ্গি। আমি এখনো বিশ্বাস করি আমি সঠিক কাজটাই করেছি। আমার কাছে সম্মানই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তবে লারার মতো মুল্ডারের ধারণার সঙ্গে দ্বিমত প্রকাশ করেছেন আরেক ক্যারিবিয়ান কিংবদন্তি ক্রিস গেইল। তার মতে এই রেকর্ড ভাঙার চেষ্টা না করে সে বোকার মতো কাজ করেছে, এমনকি নিজে এই সুযোগ পেলে তা লুফে নিতেন বলেও জানান ক্রিস গেইল। আমার কাছে মনে হয়েছে মুল্ডার একটু ঘাবড়ে গিয়েছিল। এমন সুযোগ জীবনে একবারই আসে, যদি সুযোগ পাই 400 করার আমি অবশ্যই করতাম। আপনি জানেন না আবার কবে ট্রিপল সেঞ্চুরির সুযোগ আসবে। বুলাওয়ে টেস্টে জিম্বাবুয়ের বিপক্ষে 334 বলে 367 রানের ইনিংস খেলেন ইয়ান মুল্ডার। এছাড়াও বল হাতে শিকার করেছিলেন 7 উইকেট। এস এম ইকবাল, সময় সংবাদ।
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় শুরু হলো জমজমাট ফুটবল টুর্নামেন্ট। উদ্বোধনী ম্যাচে বিপুল সংখ্যক দর্শক সমাগম হয় মাঠে। হৃদয় পালের ক্যামেরায় ব্রাহ্মণবাড়িয়া থেকে উজ্জ্বল চক্রবর্তীর রিপোর্ট। মাঠে দর্শকদের উপস্থিতি বলে দেয় গ্রাম বাংলা এখনো কতটা জনপ্রিয় ফুটবল। জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগর উপজেলার নূরপুর গ্রামে উদ্বোধন হলো এম এ হান্নান ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ। এতে প্রধান অতিথি ছিলেন টুর্নামেন্টের আয়োজক ও উপজেলা বিএনপির সভাপতি এম এ হান্নান। ম্যাচ উপভোগ করতে দূর দূরান্ত থেকে ছুটে আসেন শত শত ফুটবল প্রেমী। উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় চাপড়তলা ফুটবল একাদশ এবং নূরপুর ফুটবল একাদশ। টুর্নামেন্ট ঘিরে এলাকায় সৃষ্টি হয় উৎসবের আমেজ। প্রতিটা বছর অপেক্ষা করি কবে এই খেলাটা আসবে। খুব ভালো লাগছে। প্রত্যেক সময় যাতে এই খেলা দিতে পারে তারা কমিটিরা তারা দিনাদিন ভবিষ্যৎ যাতে উজ্জ্বল হয়ে ওঠে আর আমরা খেলা দেখতে পারি সামনের দিকে। এইরকম যদি প্রত্যেকটা মাঠে টুর্নামেন্ট আয়োজন হয় তাহলে যুব সমাজ আসলে ফুটবলে আসক্ত হবে এবং বিভিন্ন কাজ থেকে খারাপ কাজ থেকে বিরত থাকবে। পল্লী এলাকায় যে ফুটবলের জোয়ার উঠেছে আমরা মনে করি এই পল্লী এলাকা থেকে আস্তে আস্তে সব প্লেয়ার ভালো খেলে একদিন বাংলাদেশ জাতীয় দলের নেতৃত্ব দিবে। প্রধান অতিথি জানান মোবাইল ও মাদকের আসক্তি থেকে যুব সমাজকে দূরে রাখার জন্য এই প্রয়াস। আমাদের ছেলেমেয়েরা যে খেলা বিমুখ হয়ে এখন মোবাইল নিয়ে গড়কুনে বসে থাকে এবং বিভিন্ন রকমের আসক্তির দিকে ধাবিত হচ্ছে। আমরা আশা করি এ থেকে তারা এখানে এ থেকে মুক্তি পাবে এবং খেলাধুলা করে তারা শারীরিক সক্ষমতা বৃদ্ধি সহ বিভিন্ন রকম সামাজিক কাজে অংশগ্রহণ করবে। নকআউট পদ্ধতির এই টুর্নামেন্টে মোট 16টি দল অংশগ্রহণ করেন। উদ্বোধনী খেলায় ট্রাইব্রেকারে 3-1 গোলে নূরপুর একাদশ বিজয়ী হয়। গ্রামগঞ্জে ফুটবল যেন এখনো জনপ্রিয় খেলা, আজকে হাজারো দর্শকের উপস্থিতি এমনটাই প্রমাণ করে। স্থানীয় দর্শকরা জানিয়েছে ফুটবলকে মাঠে টিকিয়ে রাখার জন্য সরকারি বেসরকারি পৃষ্ঠপোষকতা প্রয়োজন, এমনটি মনে করছেন তারা। উজ্জ্বল চক্রবর্তী, সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজন। সঙ্গে থাকুন সময়ের।